শেখ মুজিব সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয় জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। প্রস্তাবিত বাজেট জনবিচ্ছিন্ন, আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানালো বিএনপি। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতিফলন নেই। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 5। নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল আরও 2 জনের। এবং ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ, জমে উঠেছে রাজধানীর পশুর হাট। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। ফরিদপুরে ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 3 জন। সকাল 6:30টায় উপজেলার চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাবলাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিজান পরিবহনের একটি বাসের সাথে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় 4 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথে আরও 1 জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম ও পরিচয় জানা যায়নি। অন্যদিকে নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। বাসে, ট্রেনে, লঞ্চে যে যেমন পারছেন তাতে চেপে ছুটছেন গন্তব্যে। কমলাপুর রেল স্টেশন থেকেও ট্রেনে চেপে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। তবে টিকিট কালোবাজারের অভিযোগ করছেন অনেকে। এদিকে বাস স্টেশনেও বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে। আনসারুল ইসলামের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। ভোগ নয়, ত্যাগেই সুখ। কোরবানির এই ত্যাগকে ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ফিরছে রাজধানীবাসী। কমলাপুর স্টেশন থেকে সময় মতো ছেড়ে গেছে প্রতিটা ট্রেন। টিকিট পেতে ভোগান্তি হলেও পরিবারকে সাথে নিয়ে বাড়ি ফেরার আনন্দ ছিল যাত্রীদের মাঝে। আনন্দ করতে যাচ্ছি, সবসময় যাই, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যারা ট্রেনে যাতায়াত করি ট্রেনের টিকিটটা আসলে পাই না। কারণ হচ্ছে ট্রেনের ওয়েবসাইটগুলোতে দেখা যায় যে 1 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায়, যেটা আমাদের কাছে আসলে আশ্চর্য লাগে। বাড়ি যাচ্ছি কোরবানি করতে, এবং যা ট্রেনের মধ্যে ভিড় খুবই কম অন্যান্য বছরের তুলনায়। খুব ভালো লাগতেছে ঈদ করার জন্য। বাড়িতে ঈদে আনন্দ করবো এবং এখানে মা বাবার সাথে ঈদ করবো ইনশাআল্লাহ। নির্বিঘ্নে ঈদ যাত্রায় নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নেই শিরুইল বিপর্যয়, এমনটাই জানালেন স্টেশন ম্যানেজার। ঢাকা স্টেশন থেকে ইতিমধ্যে 21টা ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। একটি ট্রেন ব্যতীত ঈদ স্পেশাল, মানে যেটা দেওয়ানগঞ্জ বাজার যাবে, তিস্তা ঈদ স্পেশাল, এই ট্রেনটি 30 মিনিট বিলম্বে ছেড়ে যায়। এছাড়া সকল ট্রেন সঠিক সময়ে ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়। ইতিমধ্যেই দেখে থাকবেন যে 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনোভাবেই বিনা টিকিটের যাত্রী এবং অবৈধ অনুপ্রবেশ স্টেশন প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যগণ কাজ করছেন। আর স্টেশনে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। শত ভোগান্তিতে ক্লান্তি আর বার্ধক্য যেখানে স্পর্শ করে না ঈদযাত্রার এই আনন্দকে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, ঈদযাত্রায় সড়ক পরিস্থিতির আরও খবর জানাতে সাভার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, সড়কে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? কোথাও কি যানজটের কোনো খবর আছে কিনা আমাদেরকে জানাবেন। উর্মি, আপনি জানেন যে ঈদ উল আজহার বাকি আর 3 দিন থাকলেও কিন্তু এরই মধ্যে কিন্তু শিল্পাঞ্চল অধ্যুষিত যে সাভার রয়েছে, সেই সাভারে কিন্তু প্রতিটি শিল্প কারখানা কিন্তু এর মধ্যে ছুটি ঘোষণা করেছে। সেই ক্ষেত্রে কিন্তু ঘরমুখো মানুষ যারা রয়েছে, যারা বাড়ি যেতে চাচ্ছে, তারা কিন্তু সকল সড়কে নেমে আসছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সড়কে আজকে গার্মেন্টস শিল্পগুলো ছুটি ঘোষণা করার পর থেকে কিন্তু সেই
কিন্তু নেমে আসছে। আপনি দেখছেন যে সারিবদ্ধভাবে কিন্তু যে যেভাবে পারতেছে সেভাবেই কিন্তু প্রিয় মানুষের সান্নিধ্যে গিয়ে তাদের সাথে উৎসব করার জন্য কিন্তু তারা সকলে কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। এরই মধ্যে কিন্তু মানুষে কিন্তু যেহেতু আপনারা জানেন যে এই সময়টাতে মানুষের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু সড়কে কিন্তু গাড়ির ধীর গতি রয়েছে এবং এই ধীর গতি থাকার কারণে কিন্তু মানুষের আরও ভোগান্তি রয়েছে। সেই ভোগান্তির কিন্তু গাড়ি পাচ্ছে না, যথাসময়ে কিন্তু গাড়িগুলো এসে যথাস্থানে পৌঁছাচ্ছে না। সেই জন্য অনেক যাত্রী কিন্তু সকালে এসে গাড়ির জন্য অপেক্ষা করতেছে, এখন পর্যন্ত তারা অপেক্ষমান রয়েছে। একদিকে কিন্তু তীব্র গরমের জন্য শিশু এবং নারী যারা রয়েছে তাদের কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। পাশাপাশি আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু যে ভাড়ার বিষয়ে প্রতিনিয়ত যে অভিযোগটা থাকে, এবছরও কিন্তু যথারীতি সেই অভিযোগ রয়েছে। যাত্রীরা কিন্তু অভিযোগ করতেছেন যে বাড়তি ভাড়ার যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বললে তারা বলছে বিষয়টি তারা দেখতেছেন যাতে কোনো রকম বাড়তি ভাড়া নেওয়া না হয় এবং পরিবহন যে বাড়তি ভাড়া তারা নিচ্ছেন না এমনটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি যেটি হলো যে তারা সকলেই যে গাড়ি দেরি হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে যে আপনি জানেন যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে সেই সড়কটিতে কাজ চলার কারণে কিন্তু অত্যন্ত ব্যস্ত। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই যাত্রায় সড়ক পরিস্থিতির খবর নিয়ে আমাদের সাথে সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জহির ইসলাম খান লিটন। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছে তার কোনো প্রতিফলন এবারের বাজেটে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট নিয়ে দলটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বাজেট বাস্তবায়নের চেয়ে দেশে এই মুহূর্তে নির্বাচন বেশি প্রয়োজন। কাউসার আহমেদের রিপোর্ট। ভিন্ন প্রেক্ষাপটে এবার বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাজেট নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বললেও আওয়ামী লীগের ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। সংসদ না থাকা এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে বাজেট ঘোষণা করা দরকার ছিল উল্লেখ করে বিএনপি নেতা বলেন, বাজেটে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক। 2024-25 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.97%। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে 5.6%, যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগজে প্রবৃদ্ধি। এ সময় বাজেটের নানান সমালোচনা যেমন করেন, ঠিক তেমনি বিএনপি নির্বাচিত হলে পরবর্তী 6 মাস তাদের কর্মপরিকল্পনা কি হবে সেটিও তুলে ধরেন। $1 trillion ইকোনমিক রোডম্যাপ, এফডিআই, জিডিপি লক্ষ্যমাত্রা 0.45% থেকে 2.5% নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষায় সব ধরনের কর মওকুফ করা হবে। শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করতে অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে কোরবানির পশুর হাটের খবর। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দিন যত যাচ্ছে কোরবানির পশু বেচাকেনায়ও তত বাড়ছে। এবছর হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। প্রথম দিনের তুলনায় আজ বিক্রি বেড়েছে বলে জানান বিক্রেতারা। তবে হাট ভেদে দরদাম নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। অলিদ সিদ্দিকীর রিপোর্ট। কয়েকদিন পরে ঈদুল আজহা, তাই কোরবানির হাটগুলোতে জমে উঠেছে পশু বেচাকেনা। ঢাকার 2 সিটিতে এবছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে হাট চূড়ান্ত হয়েছে মোট 19টি। বাজার ঘুরে দেখা যায় এবছর হাটে ছোট ও মাঝারি গরু বিক্রি বেশি, বলছেন বিক্রেতারা। গত বছরের চেয়ে গরু এবার ঢাকা কম ঢুকছে। ঢাকা সিটি অনেক বাজার বসে নাই, ক্রেতা কম।
মানুষের হাতে টাকা নেই। গরু এসে নিরাপত্তা পাইছি, অসুবিধা নাই। কাস্টমার এখন দু একটা করে আসতেছে, আগে আসলো না। ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম, তবে রাত থেকে বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট বিক্রেতারা দাম ধরে রাখছেন, অভিযোগ তাদের। বাজারের দরটা মোটামুটি ভালোই দেখলাম এখানে। আমি একটা গরু কিনেছি আপনার 1,65,000, মোটামুটি ভালো। তারপরে বাজারের ব্যবস্থা মোটামুটি ভালো দেখলাম, এখানের ব্যবস্থা খুবই ভালো দেখলাম। আমাদের গার্ডের লোক আছে, তারপর পুলিশ আছে, রেবের লোক আছে। বাজার অবস্থা ভাই, গরু দাম ছাড়ে না, দাম চাই বয়ে থাকে, কমে বেছে না। দেখবি আরো 2 দিন 3 দিন টাইম আছে না, ওই টাইমের আশায় বৈশা থাকে যে গরু আইব, আসল যারা আরো ধরা খাইব। পশুর হাটে সার্বিক নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। পশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার জন্য রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম। জাল টাকা শনাক্ত করার জন্য রয়েছে শনাক্তকরণ মেশিন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পল্লী বিদ্যুৎকে বাণিজ্যিক খাতে রূপান্তরের প্রস্তাব অবাস্তব বলে মন্তব্য করেছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্যাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক শামসুল আলম বলেন, পল্লী বিদ্যুতে বাণিজ্যিকীকরণ অসম্ভব। অভিন্ন চাকুরি বিধির দাবি জানিয়ে তিনি বলেন, সমস্যার সমাধানে একমাত্র উপায় হল পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে এক ও অভিন্ন চাকুরি বিধির আওতায় আনা। বিশ্বব্যাংক ও এডিবির বাণিজ্যিকীকরণ পরামর্শের প্রতিবাদে ও ক্যাবের সুপারিশ বাস্তবায়নের দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। দুই ছেলের প্রতিবন্ধী, কেউই হাঁটতে পারেন না, মুখে নেই কথাও, শুধু চেয়ে থাকেন অপলক দৃষ্টিতে। সুনামগঞ্জের দোয়ারা বাজারের প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়ে অসহায় লিলু মিয়া ও রাজন বিবি দম্পতি। ঈদ আসলে সবার ঘরে আনন্দ থাকলেও তাদের কাছে উৎসব হয়ে ওঠে বিষাদময়। ছেলেদের চলাচলে হুইলচেয়ার ও সরকারি সহায়তার দাবি বৃদ্ধ মা বাবার, যদিও সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। বছর ঘুরে ঈদ আসলেও আনন্দ নেই সুনামগঞ্জের দোয়ারা বাজারের লিলু মিয়া ও রাজন বিবি দম্পতির ঘরে। দুই প্রতিবন্ধী ছেলে রমজান আলী ও রাজীব হোসেনকে নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। উপজেলার মাসিমপুর গ্রামে 3 সন্তানের এই দম্পতির দুই ছেলে জন্মগতভাবে প্রতিবন্ধী। অভাবের কারণে চিকিৎসা তো দূরের কথা, দুবেলা খাবার তুলে দেয়াই সম্ভব হয় না এখন। ছোট ছেলের কাজ থাকলে জলে চুলা, আর কাজ না থাকলে থাকতে হয় অনাহারে। আমার 3টা ছেলে, একটা বালা আর 2টা প্রতিবন্ধী। এই বালা ছেলেটা লইয়া আমারে খায়, দিন মজুরি দুজন পায় কাজ করে না নিলে আমরা বই থাকি। কাম কাজ পায় না, খাইতে বইতে পারে না। তো জোড়াই পাটে মানুষ আছে, তারা প্রতিবন্ধী দেখে মানুষের বাবা খাই আবার চোখ তো মানে একটা ঈদের সময় তো যারা কিচ্ছু পান না। যদি সরকারে কোনো একটা উপায় হইয়া তারা দিতে পারে, সে মনে হয় তারা আল্লাহর কইলে ভালো চলতে পারে। এরা মতো অসহায় মানুষ এই দেশও নাই। এই যে কষ্ট একটা বাচ্চা আছে, এ দিন যদি আনেতে খায়, আনাইলে তারা উপাস থাকে। এমন বাস্তবতায় অসহায় পরিবারকে সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই দুই প্রতিবন্ধীর জন্য আমরা হুইল চেয়ারের ব্যবস্থা করব। এবারের যে সামনের ঈদুল আজহা আসছে, সেটা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের জন্য ঈদ উপহার পৌঁছে দিব। এই এলাকার যদি কোনো হৃদয়বান যদি ব্যক্তি থাকেন, সে কাছে এগিয়ে আসার জন্য, তাদের উপার্জনের জন্য গিয়ে কিছু একটা ব্যবস্থা করার জন্য। প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে অসহায় পরিবারটির মুখে হাসি ফুটবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি জমিতে ঘর নির্মাণ করায় একজনকে 6 মাসের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে উপজেলার ভঙ্কুড়ি গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার মাসুদুর রহমান। এছাড়াও সদরের বিভিন্ন কসমেটিক্সের দোকানে অনুমোদনহীন প্রসাধনী ও রং ফর্সাকারী ক্রিম রাখার দায়ে 3টি দোকানিকে 76,000 টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার অর্ণব চক্রবর্তী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বালিয়ামারি এলাকায় মাদক বিরোধী অভিযানে জলবৃষ্টি গাজার গাছসহ শরবত আলী নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ। রাজীবপুর থানার ওসি শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদে উপজেলার বালিয়ামারি এলাকায় শরবত আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বাড়ির আঙিনা থেকে জলবৃষ্টি গাজার গাছ উদ্ধার করা হয়। পরে শরবত আলীকে আটক করা হয়। বরিশালের আগলঝাড়া উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামে চলাচলের রাস্তায় দেয়াল তুলে যাতায়াতে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুজন পাইক জানায়, গৈলা ইউনিয়নের জফসন গ্রামে 2022 সালে জমি কিনে বসবাস করে আসছেন তিনি, কিন্তু হঠাৎ করে প্রতিবেশী অমল সরকার দেয়াল তুলে যাতায়াতের একমাত্র পথটি বন্ধ করে দেয়। এতে বাড়ি হতে বের হতে পারছেন না তারা, তাই দেয়াল তুলে দিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে বান্দরবনের সোয়ালাক লামা সড়কে বিভিন্ন জায়গায় সড়কের অংশ বিশেষ ধসে পড়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয়রা। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে এলাকাবাসী। প্রতিনিধি নুরুল কবিরের রিপোর্টে জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। সোয়ালক লামা সড়কের বিভিন্ন পয়েন্টে সরজমিনে ঘুরে দেখা যায়, কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সোয়ালক লামা সড়কটির বিভিন্ন স্থান ধসে পড়েছে। এর ফলে স্থানীয়দের যাতায়াত সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, ভারী যানবাহন চলাচল না করায় স্থানীয়দের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করা সম্ভব হচ্ছে না। এর ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের। মানুষ হাঁটে যাইতে পারবে না, রাস্তা এরকম পরিস্থিতি হয়েছে। সিএনজি এগুলো যেতে পারে না। প্রায় 3 বছর ধরে সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি। সড়কের এমন বেহাল দশার ফলে এখন মরণ ফাঁদে রূপ নিয়েছে সড়কটি। এছাড়া ভাঙা সড়কের ঝুঁকিপূর্ণ অংশের উপর দিয়ে যানবাহন পারাপারের সময় দুর্ঘটনার আতঙ্কে থাকেন এই সড়কের চলাচলকারীরা। বড় গাড়িতে এখন যেতে পারে না, মোটরসাইকেলও যেতে পারে না কয়েকদিন পরে। এলজিডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসর বলেন, ইতিমধ্যে সড়কটি মেরামতের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। বরাদ্দ আসলে দ্রুত সময়ে সড়কটি মেরামত করা হবে বলে জানান এই কর্মকর্তা। এখন পর্যন্ত আমরা 3টা রাস্তার ক্ষতি পেয়েছি, তথ্যগুলো পেয়েছি। তাতে 2 থেকে 3 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। ঢাকায় জানানো হয়েছে, এটা আমরা বরাদ্দ পাওয়া সাপেক্ষে খুব দ্রুত এটা আমরা মেরামত করে ফেলব। 2019-20 সালে সোয়ালক লামা সড়কটি বাস্তবায়ন করেছিল বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। শেখ মুজিবুর রহমান সহ মুজিবনগর সরকারের সাথে সংশ্লিষ্ট কোনো মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিল হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান। সংবাদটি ভুলভাবে প্রচারিত হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে গতকাল রাতে জারি করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025। এরপরে কিছু গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয় বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের অন্যান্য মুক্তিযোদ্ধাদের মর্যাদা বাতিল করা হয়েছে। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। টনক নড়ে সরকারের। ব্যাখ্যা দিতে সচিবালয় সংবাদ সম্মেলনে আসেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। বলেন, বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের সদস্যদের মর্যাদা বাতিল করা হয়নি। এমন সংবাদকে মিসলিডিং নিউজ বলেও অভিহিত করেন তিনি। ওই হেলায় ফেলায় কিংবা এই অযাচিতভাবে এই নানা রকমের বিষয় দিয়ে এটাকে বিতর্কিত আমরা করতে চাই না। এরকম বহু লোক এখানে মুক্তিযোদ্ধা হিসেবে আসছে, এটা আমরা নমুনা হিসেবে অনেকটা পাচ্ছি, যেগুলি সঠিক নয়, এটা ঠিক নয়। ফলে এই সমস্ত মানুষেরা বাইরে সমাজে গিয়ে নিজেদেরকে বীর মুক্তিযোদ্ধা কিংবা অন্যান্য অনেক রকমের অনাচারের সাথেও যুক্ত। তবে উপদেষ্টা জানান, মুজিবনগর সরকারের অনেক কর্মকর্তা কর্মচারীকে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাদের সেই তালিকা সংশোধন করে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করা হয়েছে। এটা আরো অনেক ইতিহাস আছে এইসব বিষয়ে। তো যারা ওইখানে মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন কাজে যারা যুক্ত ছিলেন, তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন। পদবি পরিবর্তন হলেও এতে মর্যাদা ছোট হবে না বলেও জানান উপদেষ্টা। মুক্তিযোদ্ধা সনদ, সহযোগী সনদ পাওয়ার ওনারা অধিকারী, এটাতে মর্যাদার কোনো হেরফের হবে না।
নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করা হয়েছে। ঢাকায় বাবমা এর প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন ভায়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন মামুন ও বাবমা এর প্রেসিডেন্ট মোহাম্মদ শরীফুর রহমান ভূঁইয়া এবং মুস্তাফিজুর রহমান সহ অনেকে। এ সময় বক্তারা বাজেটে বিস্কুটের উপর বর্ধিত ভ্যাট কমানোর আহ্বান জানান। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেখ মুজিব সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয়, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। প্রস্তাবিত বাজেট জনবিচ্ছিন্ন, আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানালো বিএনপি। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতিফলন নেই। ফরিদপুর সড়কে দুর্ঘটনায় নিহত 5, নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল আরও 2 জনের। এবং ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ, জমে উঠেছে রাজধানীর পশুর হাট। এশিয়া নিউজ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।